দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছে ইশরাত জাহান। ট্রান্সশিপমেন্ট বাতিলের পর ভারতে প্রবেশের অনুমতি না পেয়ে বেনাপোল স্থলবন্দর থেকে ফেরত এসেছে বাংলাদেশের তৈরি পোশাকের 4টি ট্রাক, যা স্পেনে রপ্তানি হচ্ছিল। নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হবে না, ভারত এমনটা জানালেও মাঠ পর্যায়ে নেই সেই নির্দেশনা। এতে কেবল খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের $10 মিলিয়ন রপ্তানি বাজার অনিশ্চয়তার মুখে। এমন পরিস্থিতিতে সরাসরি পণ্য রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার। ভারত সরকার হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় নতুন করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির বাজারে যেন বিনা মেঘে বজ্রপাতের ঘটনা। এতে বৃহস্পতিবার কয়েকটি রপ্তানি ট্রাক বেনাপোল বন্দর থেকে ফেরত এসেছে প্রবেশের অনুমতি না থাকায়। ভারত সরকার ট্রানজিট প্রথা বাতিল করায় এখন আর থার্ড কান্ট্রির পণ্য বেনাপোল দিয়ে রপ্তানি হচ্ছে না। গতকাল থার্ড কান্ট্রির পণ্য নিয়ে আসা 4টি বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দর থেকে ফেরত গিয়েছে। এখনও বেনাপোল বন্দরে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। তবে ভারত সরকারের পক্ষে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে এমন সুবিধা বাতিলের আওতার বাইরে রাখার কথা বলা হলেও এখনও তা মাঠ পর্যায়ে কার্যকর না হওয়ায় চিন্তিত রপ্তানিকারকরা। তো যেহেতু আমরা পোর্ট কোনো মেসেজ পাইনি এখনও, আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। তো ফর দ্য টাইমিং আমরা আমাদের ওই জায়গার প্রোডাকশনগুলোকে হোল্ড করে রেখেছি এবং কিছু আমাদের গাড়ি যেটা অন দ্য ওয়েতে ছিল ওগুলোকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতেছি। তবে যে যুক্তি দেখিয়ে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তার বাস্তবতা রয়েছে জানিয়ে রপ্তানিকারকরা বলছেন, এমন একটি সময়ে বাতিল করা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা নিয়ে কিন্তু সত্য কথা, ওদের দেশে ইন্টারনালি কিন্তু ম্যানুফ্যাকচারাররা খুশি না, কারণ আসলেই ওদের কনসেশন এবং কিছু সমস্যা কারগতে হতো। তো ওরা এই চাপটা অনেক দিন ধরেই দিয়ে আসছিল। সামহাও ওদের গভর্নমেন্ট এই জায়গাটায় তখন ছাড়টা দেয়নি। তো এখন ছাড়ের টাইমটা হয়তো কোশ্চেনমূলক হয়ে গেছে যে এতদিন দেননি, এখনই কেন আপনি দিলেন। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব পড়বে না বাংলাদেশের উপর। রপ্তানি ও বাণিজ্যে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে বিবেচনা করে দ্রুত তৃতীয় দেশগুলোর থেকে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। তবে রপ্তানিকারকরা বলছেন, বিকল্প হিসেবে এশিয়ার অনেক বন্দর থাকলেও তার ব্যবহারে অর্থ ও সময় দুটোই ব্যয় বেশি হবে। তাতে উৎপাদন সক্ষমতায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে যাবে বাংলাদেশ খানিকটা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা। ইউসুফ, কি সুনির্দিষ্ট কি কারণ দেখিয়ে এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত, সেটা একটু জানতে চাই। আর সেই সঙ্গে এটাও জানতে চাই যে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কি কি ধরনের অসুবিধায় পড়ছে। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বাতিল করলো সেটি তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, যদিও এটি বিশ্লেষকরা বলছেন যে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার যে নিয়ম আছে সেই নিয়মটি কিন্তু ভঙ্গ করা হয়েছে। কারণ যে সকল দেশের ল্যান্ডলক অথবা যাদের দেশ থেকে নির্দিষ্ট পণ্য পরিবহনের বন্দর নেই, তারা কিন্তু পার্শ্ববর্তী দেশের বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের জন্য সুবিধা পাবে। এটি কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম। সেই নিয়মটি কিন্তু ভারত ভঙ্গ করেছে বলে আমাদেরকে জানিয়ে যারা এই খাতের বিশ্লেষক আছেন এবং যারা ব্যবসায়ী আছেন তারাও বলছেন যে ভারতের এই বন্দর ব্যবহার করে যে খুব বেশি পণ্য বাংলাদেশ থেকে পরিবহন করা হতো তেমনটি নয়। তবুও সেখান থেকে যে পণ্য পরিবহন করা হয় সেটা কিন্তু বাংলাদেশের যে বিমানবন্দর আছে সেই বন্দরের তুলনায় অনেক বেশি কম খরচে করা যেত। এটার কারণ তারা বলছে যে বাংলাদেশে যে কার্গো হ্যান্ডেলিং হয় সেটি শুধু বিদেশি যে সংস্থাগুলো আছে সেগুলো এই কার্গো হ্যান্ডেলিং করে, বাংলাদেশ বিমানের কার্গো হ্যান্ডেলিং ব্যবস্থাটা নেই, ফলে তারা ইচ্ছামতো এই দামটা হাঁকায়। এবং এখন আপনি দেখবেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে এই পণ্য পরিবহনের, সরাসরি পণ্য পরিবহনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করার কথা বলা হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এটি কিন্তু আরও অনেক আগে করা যেত, তাহলে বাংলাদেশ
বাংলাদেশ থেকে ভারতে গিয়ে সেই জায়গা থেকে পণ্য পরিবহনের প্রশ্নটি উঠতো না, কারণ বাংলাদেশে এরই মধ্যে কিন্তু বিমানবন্দর, পর্যাপ্ত বিমানবন্দর আছে এবং আমাদের সমুদ্রও কিন্তু আছে, সমুদ্র বন্দর দিয়েও কিন্তু আমাদের পণ্য পরিবহন করা যায়। সুতরাং এই যে নিজস্ব ব্যবস্থাপনাটা, এই ব্যবস্থাপনাটার উপর কিন্তু আরও আগেই জোর দেওয়া যেত। এবং ব্যবসায়ীরা আমাদেরকে আরও একটি কথা বলছেন যে ভারত কিছুটা উদ্দেশ্যমূলকভাবেই এই কাজটি করেছে, কারণ কিছুদিন আগে আপনি হয়তো জানেন যে বাংলাদেশ ভারত থেকে যে সুতা আমদানি করা হয় স্থলবন্দর ব্যবহার করে, সেই সুতা আমদানিটি কিন্তু স্থলবন্দর ব্যবহার করে বন্ধ করে দিয়েছে। এর কারণ এই যে সুতাটা স্থলবন্দর দিয়ে আসতো, সেই সুতাটি বাংলাদেশে উৎপাদিত সুতার দামের থেকে অনেক কম দামে পাওয়া যেত। ফলে অভ্যন্তরীণ বাজারে কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছিল যে বাংলাদেশি ব্যবসায়ীদের যে সুতা, টেক্সটাইল মিলের যে সুতা, সেই সুতার থেকে কম দামে ভারত থেকে সুতা আসার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এমন একটি আলোচনার প্রেক্ষাপটে এবং টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের দাবির প্রেক্ষাপটে কিন্তু এই উদ্যোগটি নিয়েছিল বাংলাদেশ সরকার। সেটি বেশ কিছুদিন আগে, 2 থেকে আড়াই মাসের মধ্যে হবে এবং এরই প্রেক্ষাপটে হয়তো ভারত সরকার এমন এই পদক্ষেপটি নিয়েছে। এবং এই পদক্ষেপের মধ্যে কিন্তু প্রথমে বলেছিল যে একেবারেই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু বলা হলো যে নেপাল এবং ভুটানের ক্ষেত্রে এই ব্যবস্থাপনাটা থাকবে এবং অন্য অন্য দেশে প্রেরণ করার ক্ষেত্রে এই সমস্যাটা, মানে এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটা বাতিল হয়েছে। এবং আপনি জানেন যে ভারত থেকে সাধারণত বাংলাদেশের পণ্য ইউরোপের দেশগুলোতে যায় এবং বেশিরভাগই পণ্য কিন্তু তৈরি পোশাক খাতের। এবং আপনি দেখলেন যে একটা ব্যাপার জানতে চাই, ব্যবসায়ীরা, রপ্তানিকারক যারা আছেন তারা বারবারই পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন, এক ধরনের অনিশ্চয়তার কথা বলছেন তারা। এই জায়গা থেকে জানতে চাই যে এই পরিস্থিতিটা আপাততভাবে কিভাবে সামাল দেওয়ার কথা ভাবছে সরকার, আর সেই সঙ্গে এই সমস্যাটা দীর্ঘমেয়াদী বা স্থায়ী কী ধরনের সমাধানের কথা ভাবছে সরকার? সরকার কিন্তু বাণিজ্য উপদেষ্টা গণমাধ্যমে কিন্তু আজকেও সচিবালয়ে কথা বলেছেন, কিন্তু তিনি শুধু এটুকুই বলেছেন যে তারা একটি সমস্যার সমাধানের পথে যাচ্ছেন এবং টেকসই সমাধানের দিকে যাচ্ছেন, কিন্তু কী সমাধান করছেন সেই কথাটা কিন্তু তিনি উল্লেখ করেননি। এবং গতকাল রাত এবং আজকে পর্যন্ত তারা সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের সবার সাথে বৈঠকের কথা জানানো হয়েছে। এবং এ থেকে ভারতের এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাপনা বাতিলের ফলে বাংলাদেশ বাণিজ্যের জায়গায় বা রপ্তানির জায়গায় যেন কোনো ধরনের সংকটে না পড়ে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য মানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে বলে কিন্তু বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন। এবং একই সাথে ভারতের এই পদক্ষেপের বিষয়ে পাল্টা কোনো পদক্ষেপ বাংলাদেশ নেবে কিনা সেই বিষয়েও কিন্তু বাণিজ্য উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন তিনি বলেছেন যে এই বিষয়টি কিন্তু তিনি এড়িয়ে গেছেন এবং এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটিও কিন্তু তিনি বলতে নারাজ। তবে যেটি আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, একটা ছোট্ট করে একটা ব্যাপার জানতে চাই যে বিকল্প পথে অর্থ ও সময় বেশি লাগবে, রপ্তানিকারকরা এই কথাটা বলছেন, এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে যেতে পারে কিনা? যে অর্থ এবং সময় যদি বেশি লাগে তাহলে নিশ্চয়ই প্রতিযোগী দেশের থেকে বাংলাদেশ পিছিয়ে যাবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। তবে বাংলাদেশে যেহেতু একটি বিমানবন্দর আছে, বাংলাদেশ বিমান যদি সেই কার্গো হ্যান্ডেলিংটা চালু করে, এটি ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশ বিমান যদি কার্গো হ্যান্ডেলিং চালু করে তাহলে কিন্তু অর্থ এবং সময় ভারতের বিমানবন্দর বা স্থলবন্দর ব্যবহার করে যেই সময় লাগতো তার চেয়ে কম সময়ে কিন্তু এই রপ্তানি করা সম্ভব। এবং এতে কিন্তু অর্থ এবং সময় কম লাগবে এবং একটি টেকসই সমাধানের দিকে বাংলাদেশ যেতে পারবে। এই সুযোগটা কিন্তু আগে থেকেও ছিল, কিন্তু কোনো কারণে সরকার এই বিষয়ে নজর না দিয়ে পার্শ্ববর্তী দেশের বন্দর ব্যবহারের উপরে বেশি জোর দেওয়া হয়েছিল, এটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এবং ব্যবসায়ীরা কিন্তু বারবারই এই কথাটাই বলছেন যে তারা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করেই এবং বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ যে আপনি পরিষ্কার বলেছেন। ধন্যবাদ ইউসুফান আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে বিদেশি উদ্যোক্তাদের অনেকে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন। 4 দিনের সম্মেলনে দেশি উদ্যোক্তাদের বড় প্রাপ্তি বিদেশি বিনিয়োগকারীদের সাথে মতবিনিময়ের সুযোগ। আয়োজকদের আশা বিনিয়োগের মাধ্যমে খুলছে কর্মসংস্থানের দুয়ার। এছাড়া বড় আকারের বিনিয়োগ আসতে কিছুটা সময় লাগতে পারে। বিনিয়োগ সম্মেলনের শেষ দিন আজ। এই সম্মেলন নিয়ে আরও কিছু খবর জানতে চাই, আমাদের সাথে সম্মেলন স্থল থেকে যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মাহবুব, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু বিনিয়োগ সম্মেলন আজকে শেষ হয়ে যাচ্ছে, তো এই সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি কী বলে মনে করছেন আপনি?
ইরশাদ, যেটি প্রত্যাশা করা হচ্ছিল আপনি জানেন যে গেল 4-5 বছরের সাথে যদি আমরা তুলনা করি, সেই তুলনায় কিন্তু আসলে বিদেশি বিনিয়োগের যে পরিমাণ সেটি কিন্তু ক্রমাগতই বাংলাদেশে কমেছে। সেটি নানান কারণে, শুধুই যে রাজনৈতিক কারণ তাই নয়, একই সঙ্গে জ্বালানি সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের কর কাঠামো নিয়েও কিন্তু ব্যবসায়ীদের নানান প্রশ্ন ছিল। এই সব কিছু মিলিয়েই কিন্তু আসলে বিনিয়োগ কমেছিল সে সময়। মানে তার এইরকম একটা বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যখন অনেক পরিবর্তন প্রত্যাশা করা হচ্ছিল, সেখানে আসলে এই সামিট থেকেও অনেক বেশি আশা কিন্তু আমরা করেছিলাম যে হয়তো এখান থেকে বড় অঙ্কের বিনিয়োগের প্রত্যাশা পাওয়া যাবে। তো বিনিয়োগের তাৎক্ষণিক প্রত্যাশার কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি প্রাপ্তি আছে এটি বলা যাবে না। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে বিডার পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে এই বিনিয়োগ সম্মেলন থেকে মূলত তারা একটি ডাটাবেস তৈরি করতে চান, যেখান থেকে এই বিনিয়োগের সম্মেলনে যে বিনিয়োগকারীরা এসেছেন তারা তাদের সমস্যাগুলো শুনবেন এবং ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনগুলোতে তাদের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে একটি সফল বিনিয়োগ বা ব্যবসা উদ্যোগ যদি বাংলাদেশে আনা যায় সেই চেষ্টাটি করবেন। তো সেক্ষেত্রে যদি সম্পর্ক স্থাপনের কথা বলেন বা যোগাযোগ স্থাপনের কথা বলেন, সেই জায়গায় আসলে প্রাপ্তির জায়গাটি অতীতের মতোই, কিন্তু তাৎক্ষণিক বিনিয়োগের কথা যদি আপনি জানতে চান যে এতগুলো বিনিয়োগকারী আসলো, তারা অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখলো, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করলো, তাৎক্ষণিক আসলে তারা কি বিনিয়োগের চিত্র দিলেন বা প্রতিশ্রুতি দিলেন, সেই জায়গাটিতে কিন্তু বলা চলে প্রাপ্তি অনেকটাই শূন্য। প্রয়োজনীয় সংস্কার শেষ করতে সরকারকে আরেকটু সময় দিতে চায় জামায়াতে ইসলামী। তবে দ্রুত প্রস্তুতি নিতে পারলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই দলটির। পাশাপাশি আগামী বছরের জুন পর্যন্ত সরকারকে সময় দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। আর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সাথে 16 এপ্রিল সাক্ষাতের সময় পেলেও বিএনপি দিনটি পেছাতে চায়। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি। এরপর 16 এপ্রিল সাক্ষাতের সময় পেয়েছে বিএনপি। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডিবিসি নিউজকে বলেন, সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল। ন্যূনতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে তাহলে এটা সম্ভব। জুলাই অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সেই অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচনে চলে যাই। সেটা হোক ডিসেম্বরে, হোক মার্চে, হোক জুনে। এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয় আমি কেন বেঁধে দেবো? জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের। দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি এমন আনরেস্ট না করা হয়, নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে। আমরা যে সুষ্ঠু পরিবেশ, যে নির্বাচন, একটা ভালো বাংলাদেশের জন্য এত 15, 16, 17 বছর অপেক্ষা করলাম, এত জীবন দিলাম, তা 2 মাস 6 মাস কি আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশের দুর্বলতার সুযোগে রংপুরে বেড়েছে অপরাধ প্রবণতা। সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের 6 মাসে 8789টি অপরাধের ঘটনা ঘটেছে বিভাগের 8 জেলায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় 427টি বেশি। দ্বিগুণ বেড়েছে অপহরণ ও ডাকাতি, বেড়েছে ধর্ষণ, নারী নির্যাতনের মতো অপরাধও। বিশ্লেষকরা বলছেন, মানবিক মূল্যবোধের অবক্ষয় আর পারস্পরিক অনাস্থায় বেপরোয়া অপরাধীরা। 24 ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় গুজব রটিয়ে হামলা চালানো হয় হিজবুত তৌহিদের 10 থেকে 12 জন কর্মী সমর্থকের বাড়িতে। ভাঙচুর লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয় বসতঘর। 17 মার্চ রাতে লালমনিরহাটের কালীগঞ্জ হাজরানিয়া বাজারে কয়েকজন ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি হয় 17টি দোকানে। পট পরিবর্তনের পর থেকেই রংপুর বিভাগে প্রতিনিয়ত এমন ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ।
রাতের বেলা ঘর থেকে বেরোতে নিরাপত্তাহীনতায় ভুগি। আমাদের অভাবের সাথে সাথে এগুলো চুরি ছিনতাই অনেকটা বাড়িয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তিত আছে। পুলিশের তথ্য বলছে গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে খুন হয়েছেন 138 জন, আর ডাকাতি ও দস্যুতার ঘটনা 48টি। একই সময়ে ধর্ষণের শিকার 314 জন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে 783টি। এছাড়া 31টি অপহরণ ও 443টি চুরির ঘটনা ঘটেছে। বিভাগের সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়েছে দিনাজপুরে। আগের বছরের তুলনায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও নারী নির্যাতন উদ্বেগজনক হারে বেড়েছে এ জেলায়। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন অপরাধে জড়িত অনেকের জামিন মুক্তি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিচারহীনতায় এ পরিস্থিতি। পুলিশদের নিষ্ক্রিয়তা, এইটা অপরাধ প্রবণতা বাড়ার মেইনলি কারণ। একাধিক মামলা হওয়াতে আমাদের সময়ও ক্ষেপণ হচ্ছে, বিচারকদেরও সময় ক্ষেপণ হচ্ছে এবং মামলার সংখ্যাও বাড়তেছে, জটিলতাও বাড়তেছে। অপরাধ প্রবণতাটা বেড়ে যাওয়ার একসাথে 3-4টা কারণ, তার মধ্যে পুলিশের মনোবল ভেঙে যাওয়া একটা, অপরাধীরা ছাড়া পাওয়া এটা একটা, আর একটি হলো মানুষের নৈতিক মূল্যবোধের জায়গাটা একটা ধস নেমেছে। এ অবস্থায় মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ঐক্যের পরামর্শ মানবাধিকার কর্মীদের। এই মব জাস্টিস আসলে কখনোই আইনের শাসন যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে সেই রাষ্ট্রের জন্য সুখকর নয়। আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠন এবং জাতীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের মানবাধিকার সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। পুলিশের দাবি, মাঠে এখন পুরোদমে সক্রিয় তারা। বিগত সময়ে সংগঠিত অপরাধের বিচার পেতে মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে, ফলে বাড়ছে মামলার সংখ্যা। এখন যে কারো ব্যাপারে বলতে পারতেছে, তার মনের ক্ষোভটা বহিঃপ্রকাশ ঘটাতে পারতেছে, জিনিসগুলো এই জন্য এখন বাড়ছে। পুলিশ সম্পূর্ণ একেবারে এখন অ্যাক্টিভ, পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করতেছে। অপরাধের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কাটিয়ে বাড়াতে হবে সম্প্রীতি, সচেতনতা ও মূল্যবোধের চর্চা, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো জানতে চাই, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মাজিদ মাসুদ। মাজিদ মাসুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার প্রতিবেদনটা আমরা দেখলাম। এই রংপুরের অপরাধ প্রবণতা কেন বাড়ছে সেটা আপনি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করেছেন প্রতিবেদনটি তৈরি করার জন্য, আপনার কাছ থেকে শুনতে চাই, এবং সেই সাথে অপরাধ প্রবণতার যে চিত্রটা তুলে ধরেছেন আপনি, সেটাকে আশঙ্কাজনক বলতে পারি কিনা? ইশরাত, আসলে একদিকে এই অপরাধ প্রবণতার যে চিত্র আমরা দেখছি সেই চিত্র তো অবশ্যই আশঙ্কাজনক। আর কেন বাড়ছে এই প্রশ্নের যদি আমি আপনাকে বলি, আপনি নিশ্চয়ই জানেন যে দারিদ্রতা এবং কর্মহীনতার সাথে অপরাধের একটা যোগসূত্রিতা রয়েছে। রংপুর অঞ্চল একেবারে পিছিয়ে পড়া অঞ্চল, এখানে যেমন দারিদ্রতা আছে, কর্মহীনতা আছে, এর সাথে নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে। বিশেষ করে পুলিশ তার নৈতিক কর্তৃত্ব হারিয়ে ফেলেছে, ফলে পুলিশকে কিন্তু আর মানুষ মানছে না। অন্যদিকে পুলিশের যে মনোবল সেটিও ভেঙে গেছে, ফলে মাঠ পর্যায়ে অপরাধীরা অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে। একদিকে যদি আমরা বলি, এই পট পরিবর্তনের পর অনেক অপরাধী জামিন মুক্তি পেয়েছেন, তারা বেরিয়েছেন। অন্যদিকে আন্দোলনের সময় পুলিশের অনেক অস্ত্র এবং অনেক কিছুই কিন্তু তারা লুট করেছেন। তাদের সাহসের জায়গাটা, তাদের যে অনৈতিক সাহসের জায়গাটা অপরাধীদের, সেই জায়গাটা বেড়েছে। ফলে অপরাধীরা একরকম তো বেপরোয়া হয়েছেন, পাশাপাশি দলীয় দুর্বৃত্তায়ন যেটি, সেটিও বেড়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি একটা অস্থিতিশীলতা কিন্তু পরিস্থিতি বিরাজ করছে। ফলশ্রুতিতে রাজনৈতিক দলগুলোতে কিছু মন্দ মানুষ যুক্ত হয়েছে, যারা পরিবর্তিত পরিস্থিতিতে এসে নিজেদেরকে দেবদূত জাহির করে এলাকায় বিচার সালিসের নামে একটা প্রহসন চালাচ্ছেন। আমি যদি আপনাকে গত পরশু দিনের একটি ঘটনা বলি, রংপুরের বদরগঞ্জে একটি দোকান ভাড়াকে কেন্দ্র করে সেখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়, একজন নিহত হয়েছেন, 15 জন আহত হয়েছেন। ঘটনাটি ছিল, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে দোকান ইজারা দিয়েছেন, ভাড়া দিয়েছেন। তিনি এখন বলছেন মেয়াদ শেষ হয়ে গেছে, আরেকজন বলছে যে চুক্তির মেয়াদ আছে। এই নিয়ে বিএনপির দুই নেতার কাছে দুই পক্ষ দ্বারস্থ হয় এবং এই দুই পক্ষই তারা নিজেদের মধ্যে এই শত্রুতাটাকে ব্যক্তিগত শত্রুতায় পরিণত করে অন্যদিকে সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে এই দুই পক্ষের মধ্যে মারামারিতেই একজন নিহত হয়েছেন, 15 জন আহত হয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে
যে একটি দোষী পক্ষকে 8 জনকে বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই যে দলের মধ্যে অস্থিতিশীলতা, সেটিও কিন্তু একটি অপরাধের কারণ। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা অস্থিরতার পাশাপাশি দলীয় দুর্বৃত্তায়ন তো আছেই, এবং মানুষ এখন অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছে। তারা যেটা মনে করছে অপরাধ করলে বিচার হচ্ছে না, তাৎক্ষণিক যেমন তাদের প্রতিকারটা পাচ্ছেন না, অপরাধের বিচার হচ্ছে না, অন্যদিকে আদালতের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু মামলার জট থাকছে, বিচারের দীর্ঘ সূত্রিত থাকছে, অর্থাৎ বিচারহীনতাও কিন্তু একটি বড় কারণ। যখন একজন অপরাধী বারবার পার পেয়ে যাচ্ছেন, তাৎক্ষণিক বিচার হচ্ছে না, পুলিশ মামলা নেওয়ার পর সেটি তদন্তের জন্য যাচ্ছে না এবং আদালতে এসেও জামিন মুক্তি পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে, বিচারহীনতা বেড়ে যাচ্ছে। মাঝের একটা ব্যাপার যে প্রতিবেদনটিতে পুলিশ দাবি করেছে কিন্তু যে তারা মাঠে পুরোপুরি সক্রিয়। তো এই ক্ষেত্রে তারা যুক্তি হিসেবে বলছে যে আগে যেসব অপরাধ হয়েছে সেগুলোর বিচার পাবার জন্য মামলা করছে এখন মানুষ। বাস্তব পরিস্থিতি আসলে কি? না, এই কথা যে একেবারে মিথ্যা কথা তাও কিন্তু নয়। আমাদের রংপুর রেঞ্জের যিনি ডিআইজি তিনি আমাদেরকে বলেছেন যে 16 বছর মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা তাৎক্ষণিক প্রতিকার বা বিচার নিতে পারেননি, আইনের আশ্রয় নিতে পারেননি, তারা মামলা করছে। সেই মামলার কারণে মামলার সংখ্যা বাড়ছে। এটি যেমন সত্য, পাশাপাশি একথাও সত্য যে বাস্তবিক হারেই কিন্তু মামলার সংখ্যা বেড়েছে, যা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় যেটি উনি বলছেন যে পুলিশ মাঠে পুরোদমে কাজ করছে, হ্যাঁ, পুলিশ আগে থানার মধ্যে থাকতো, এখন বাইরে চলে আসছে, কিন্তু পুরোদমে কাজ করছে এই কথা পুরোপুরি সত্য নয়। গতকাল আমি দেখেছিলাম সংবাদ কাভার করতে, যখন সৈয়দপুরে যাচ্ছিলাম, সেখানে তারাগঞ্জ নামে এলাকায় আমরা দেখছি একটি মব জাস্টিসের মতো ঘটনা ঘটছে। সড়ক অবরোধ করে কিছু মানুষ নেমে আসছে। তো দেখা যাচ্ছে এই সড়ক অবরোধের সামনে এবং অপর প্রান্তে, দুই প্রান্তেই পুলিশের ভ্যান আছে, পুলিশ সদস্য আছে, তাকে কেউই মানছে না। কিন্তু যখনই সেনাবাহিনীর একটি গাড়ি গেল, তখনই কিন্তু রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গেল, যানজট থেমে গেল। অর্থাৎ পুলিশ মাঠে কাজ করছে ঠিকই, কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া পুলিশ নিজেরা কিন্তু কাজ করতে পারছে না এবং জনগণ বা সাধারণ মানুষ পুলিশকে মানছে না। আর সেনাবাহিনীও সব জায়গায় যাচ্ছে না। একটি ঘটনা যখন ঘটে, আগে যখন আমরা দেখতাম ঘটনা ঘটার সাথে থানায় মানুষজন যখন এটি নিয়ে অভিযোগ করতেন, তাৎক্ষণিক পুলিশ কিন্তু একটি অ্যাকশনে যেত এবং পুলিশ সেটি কার্যকরী একটা ব্যবস্থা নিত। এখন কিন্তু পুলিশ সেটা নিচ্ছে না। কোথাও হত্যার ঘটনা ঘটছে, থানায় কমপ্লেন করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ সেখানে 3 দিন 4 দিনও যাচ্ছে না বা সেই ঘটনা নিয়ে আসলে কোনো প্রতিকার পাচ্ছে না। ফলে একদিকে মানুষের যেমন আতঙ্ক বেড়েছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে এবং পুলিশের দুর্বলতার কারণে কিন্তু মানুষ বিচারহীন হয়ে যাচ্ছে। ফলে যারা অপরাধী তারা আরও বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। তবে আশঙ্কার যে ব্যাপারটা, চুরি, ছিনতাই, ডাকাতি এবং দস্যুতার ঘটনা, এটি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মানুষের মধ্যে দারিদ্রতা, কর্মহীনতা একটি বড় ব্যাপার। যেহেতু বাজার মূল্য ঊর্ধ্বগতির দিকে, মানুষ আসলে তাদের আয়ের সাথে ব্যয়ের যে ভারসাম্য, সেটি রক্ষা করতে পারছেন না। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে যে যেভাবে পারছেন একটি লুটপাটের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে, যার ফলে ডাকাতির ঘটনা বাড়ছে, দস্যুতার ঘটনা বাড়ছে, চুরির ঘটনা বাড়ছে এবং একইভাবে ধর্ষণের ঘটনাও কিছু বেড়েছে। আমরা যে পরিসংখ্যানের কথা বলছি, এই পরিসংখ্যানের মধ্যে এমন মামলাও রয়েছে যে মামলাগুলো আসলে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা ধর্ষণের মামলা বা কোথাও প্রেমের ঘটনায় মিথ্যা অপহরণের মামলা দেওয়া হচ্ছে। এই কারণে কিছুটা মামলার সংখ্যা বেড়েছে। তবে বাস্তবতা এমনটিও, ধর্ষণের ঘটনা কিন্তু আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে, অপহরণের ঘটনা বেড়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে যদি বলি, রংপুর বিভাগের যে অপরাধ চিত্র আমরা দেখলাম, সেটি আশঙ্কাজনক হারে বাড়ছে এবং মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও রয়েছে। ইসলাম, ধন্যবাদ মাজেদ মাসুদ। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।